সাবধান, ভারতে প্রবেশ নিষেধ, কেউ প্রবেশ করে এই পা দিলাম, দিস ইজ আই এম ইন ইন্ডিয়া নাও। এটা বাংলাদেশের শেষ রাস্তা। কিলোমিটার রাস্তাটা একটু শুরু হয়ে গিয়েছে, এরপরে আর কোনো রাস্তা নেই, কারণ এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আগে খাইনি, ভালোই লাগছে। আর চা খেলাম, এখানকার চাগুলো অসাধারণ। এখান থেকে যদি আমি একটা থুতু ফেলি সেটাও ভারতে যেয়ে পড়বে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যাচ্ছি উত্তরবঙ্গ, বেসিক্যালি হাতীবান্ধা থেকে লালমনিরহাট পর্যন্ত কিছু ঐতিহাসিক জায়গা কভার করার ইচ্ছা। দেখা যাক। আমার বাস পিছনে দাঁড়িয়ে আছে, দেখছেন, এসব পরিবহন। তো চলুন যাওয়া যাক, লেটস রান উইথ ইমরান। বাসে এসে বসলাম, অনলাইনে দেখে টিকিট করেছিলাম হোন্দাই বাসের বিজনেস ক্লাস। ওঠার পর দেখছি এটা একটি ভারতীয় লেল্যান্ড গাড়ি, জঘন্য রকম সিট, তাই তো আর উপায় নেই। সামনে লেগ স্পেসও খুব কম। এসআর পরিবহন ডাউন। শুভ সকাল। আমি আছি এই মুহূর্তে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়ে। সময় 5:30, মাত্র এসে নামলাম। এখন দেখা যাক কোথায় থাকা যায়। আর আমার প্ল্যান হচ্ছে আজকে এখানে বড়খাতা ইউনিয়নের ভাঙা মসজিদ এবং তিস্তা ব্যারেজ, এই দুটো দেখার। এখন একটা হোটেল খুঁজতে হবে। একটি লোকাল অটোর সাথে কথা বলে 20 টাকা ভাড়ায় চলে আসলাম আমতলা মোড়ে। এখানে মোটামুটি ভালো হোটেল বলতে এটা জনতা আবাসিক। আর আমি অনলাইনে একটা হোটেল মাত্র খুঁজে পেয়েছিলাম, যেটার নাম হচ্ছে ব্রাদার্স হোটেল, যেটা আরও খানিকটা সামনে। এই হচ্ছে হোটেল ব্রাদার্স। এখানে একটা রুম পেলাম, ডাবল রুম, এসি। একটু ভাড়া বেশি নিয়েছে, 1000 টাকা। তো এখানেই এক রাতের যেহেতু মামলা, তাও বললো যে রাত্রেবেলা কারেন্ট তেমন একটা থাকে না, তবে কারেন্ট না থাকলে ঘন্টা 2-1 জেনারেটর ব্যাকআপ ওনারা দেন। তো এই আশাই মূলত এই রুমটা নেওয়া। ব্রাদার্স হোটেলে 206 নম্বর রুমটা পেলাম। যদি রুম দেখাই, তারা বললো যে এই জিনিসটা নাকি লাগবেই, এখানে প্রচুর মশা। বেডটা মোটামুটি সুন্দর আছে, একটা এক্সট্রা চাদর নিয়েছি, জায়নামাজ দেওয়া আছে। আর এই হোটেলের সিস্টেম হচ্ছে আপনি জুতা নিয়ে আসতে পারবেন না। ওয়াশরুমটা একটু দেখাই। এখানে রুম অ্যামেনিটিস মোটামুটি সবই দিয়েছে। টয়লেট নাইস, নিট অ্যান্ড ক্লিন, and there's an AC. এখন বাজে সকালটা 11টা। হোটেল থেকে বেরিয়ে একটা অটো নিলাম। অটো নিয়ে এখন আমি যাচ্ছি বড়খাতা ইউনিয়নের ভাঙা মসজিদ। কথিত আছে প্রায় 1300 বছরের পুরানো একটি মসজিদ, সেটা দেখতে যাচ্ছি। এটা একেবারে ভারত বাংলাদেশের বর্ডার। যখন সম্পর্ক ভালো ছিল তখন ওই দেশের মুসলিমরা একসাথেই মসজিদে নামাজ আদায় করতেন। এখন সিচুয়েশন কি বলতে পারছি না, যাই ওই কথা দেবে। আর এখানে আপনারা লোকাল এরকম অটো যেতে পারেন, যেগুলো লাইনে অটো, স্বল্প টাকার ভিতরে হয়তো 20-50 করে নিয়ে থাকবে, তাহলে নিতে হবে। লালমনিরহাট থেকে বুড়িমারি হাইওয়ে ধরে প্রায় 60 কিলোমিটার আসলে হাতীবান্ধা। সকালবেলা এখান থেকে একটা অটো নিয়ে রওনা করলাম বড়খাতা ইউনিয়নের উদ্দেশ্যে। এই বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ায় অবস্থিত কেরামতিয়া বড় মসজিদ, বা স্থানীয় ভাষায় যেটাকে বলে ভাঙা মসজিদ। এই বড়খাতা পর্যন্ত আপনি লোকাল অটোতে যেতে 15 থেকে 20 টাকা লাগবে, সময় লাগবে 20 মিনিট। আর সেখান থেকে দোলাপাড়া পর্যন্ত আবারও 15 থেকে 20 মিনিট লাগবে, এখানেও ভাড়া 10 থেকে 15 টাকা। এই দোলাপাড়ায় অবস্থিত কেরামতিয়া বড় মসজিদ। এখানে যেতে যেতে হাইওয়ের দুধারে যতদূর চোখ যায় দেখবেন ভুট্টার চাষ হচ্ছে। এছাড়াও কিছু কিছু জায়গায় ধান এবং তামাকের চাষও আছে, কিন্তু সেটা আমার চোখে খুব একটা পড়েনি। আমি যতদূর দেখেছি, বিশেষ করে এই এলাকাটায় ভুট্টার আধিক্যই বেশি। বাংলার একেবারে সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি আমরা দোলাপাড়ার দিকে। আমি যেহেতু লোকাল গাড়িতে আসিনি, আমি একটা অটো রিজার্ভ করে এসেছিলাম,
কারণ আমার ধারণা ছিল রাস্তায় বিভিন্ন জায়গায় হয়তো থেমে একটু ছবি তুলব বা ভিডিও করব। তো লোকাল গাড়িতে আসলে সেটা সম্ভব হতো না দেখেই আমি একটা রিজার্ভ অটো নিয়ে আসি। তো রিজার্ভ অটোটা কিন্তু আপনাকে বড়খাতা ইউনিয়নের মেইন রোড পর্যন্ত লাইনের গাড়িগুলো যেখান দিকে চলে সেদিক দিয়ে নিয়ে যাবে না। এটা তার বেশ খানিকক্ষণ আগেই এখানে একটা রাস্তা আছে, মানে বড়খাতা ঢোকার রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, বড়বাড়ি রোড। এই রাস্তাটা আসলে এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি বিচারপতি আফজাল হোসেনের নামানুসারে করা হয়েছে এবং আর একটু সামনে গেলে ওনার বাড়ি এখানেই। বড়খাতা ইউনিয়ন এখান থেকে আর 6 কিলোমিটার দূরে, খুব বেশিক্ষণ লাগার কথা না। রাস্তাটা হঠাৎ করে একটু শুরু হয়ে গেছে এবং দুপাশে দেখতে পাচ্ছেন যেরকম বললাম যথারীতি ভুট্টার ক্ষেত। এছাড়া হাতের ডান দিকে কিন্তু বাড়িঘরও আছে প্রচুর। যতদূর চোখ যায় পুরোটাই আসলে লোকালের মধ্যে দিয়েই যাচ্ছি। বাম দিকে দেখলে আসলে সেরকম কিছু বোঝা যায় না। এখন ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বেড়া, টিনের ঘর, সেমি পাকা ঘর, মাটির ঘর যদিও এখন আর নেই। রাস্তায় খড় শুকাচ্ছে, ধান শুকাচ্ছে। তো এরকম দৃশ্যের মাঝ দিয়ে আমরা চলছি। আসলে ডেস্টিনেশনটা যেটাই হোক না কেন, আপনার এরকম রাস্তায় খানিকক্ষণ পথ চললে কিন্তু মনটা ভালো হয়ে যেতে বাধ্য। তো বেশ খানিকক্ষণ পথ চলে আমরা আবার ডান দিকে একটা পথ ধরে আগাচ্ছি। সামনে বামে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই এলাকার বিজিবি ক্যাম্প। তো বুঝতেই পারছেন সীমান্তবর্তী এলাকা, এখানে প্রচুর পরিমাণে চোরাচালান হয়, মাদকের উৎপাত খুব বেশি। তো যে কারণে বিজিবি ক্যাম্প অবশ্যই এখানে একটা থাকা দরকার। ওনারা নিয়মিত টহল দেন এবং চোরাচালান এবং মাদকের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করে যাচ্ছেন। তো বিজিবি ক্যাম্প পার হয়ে আমরা প্রায় চলে এসেছি দোলাপাড়ার কাছাকাছি। এখন এখানে যা দেখা যাচ্ছে এগুলা সবই হচ্ছে বিভিন্ন মানুষের ক্ষেত এবং আবারও সেই ভুট্টা ক্ষেত, প্রচুর পরিমাণে ভুট্টা ক্ষেত এবং একেবারে গ্রামীণ একটা পরিবেশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। কথা বলতে বলতে আমরা আরো 2 কিলোমিটার পথ চলে আসলাম। বড়খাতা এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার। আমরা চলে এসেছি দোলাপাড়া ইউনিয়নে। আর বামে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার বড়খাতা মসজিদের মাদ্রাসা কমপ্লেক্স, নির্মাণাধীন। ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে এটার নির্মাণ কাজ শেষ হয়ে যাবে এবং পুরোপুরি কার্যক্রম চালু হয়ে যাবে। এই মোড়ে ছোট্ট একটা আনফরচুনেট ব্যাপার ঘটে গেল যে আমি যে অটোটাতে আসছিলাম তার চাকাটা পাংচার হয়ে যাওয়ায় উনি আমাকে নামিয়ে দিতে বাধ্য হলেন। তো যাক, রাস্তা আর বেশি নেই, আমরা প্রায় চলে এসেছি। তো এখানে খানিকক্ষণ হাঁটতে থাকি, দেখি জায়গাটা কিরকম। আর হাঁটতেও ভালোই লাগছে, অল্পই রাস্তা, ডিসাইড করলাম হেঁটেই যাব যেহেতু হাতে সময়ও আছে অনেক। তো আমি হাঁটছি বড় মসজিদের উদ্দেশ্যে। আর আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় মসজিদের মাদ্রাসা কমপ্লেক্স, যেখান থেকে অটো থেকে নেমেছিলাম। তারপরে প্রায় মিনিট 5 হেঁটেছি, আর নাকি 2-3 মিনিট হাঁটতে হবে। রোদটা যদি একটু বেশি, তাও খারাপ লাগছে না, সকাল 11টার মতো বাজে। তো অনেকক্ষণ থেকে এভাবে হাঁটছি। আর এই যে পিছনে কুকুরটা দেখা যাচ্ছে, কুকুরটা না, কুকুর দুটো, তারা সেই অটোর থেকে নামার পর সেই যে আমার পিছু নিয়েছে আর ছাড়ছে না। আর দৃশ্যগুলো যদি একটু দেখাই, একেবারে র বাংলাদেশের ভাইব, যেটা রিয়েল বাংলাদেশের ফিলটা পেতে আপনাকে এরকম এলাকায় আসতে হবে। সর্বোচ্চ 10 মিনিট মতো হাঁটার পরে আমরা চলে এসেছি কেরামতিয়া বড় মসজিদ। রাস্তার থেকে 1 মিনিট মতো হেঁটে ঢুকলে এটা হচ্ছে বড়খাতা মসজিদ। স্থানীয়রা এটাকে বলে থাকেন ভাঙা মসজিদ। কথিত আছে মসজিদটি প্রায় 1300 বছর আগে নির্মিত। সঠিক ইতিহাস এখন পর্যন্ত জানা যায়নি। এখানে একটু কবরস্থান আছে। মসজিদটি এখন অনেক আধুনিক করা হয়েছে, আধুনিকায়ন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন টাইলস করা, উপরে যাওয়ার বাঁধানো সিঁড়ি, প্রাচীন কিছু গাছ আছে। এটা হচ্ছে মসজিদে আসার মূল রাস্তা, এটা দিয়ে সবাই আসে। আমি একটু সাইড রোড দিয়ে আসলাম। আর এখানে আরো কিছু ইন্টারেস্টিং সাইনবোর্ড আছে, যে কারণে মসজিদটি খুব বেশি জনপ্রিয়।
দ্যাট ইজ সাবধান, ভারতে প্রবেশ নিষেধ, কেউ প্রবেশ করিলে ইহার দায় দায়িত্ব মসজিদ কর্তৃপক্ষে বহন করিবে না। তো ইন্টারেস্টিং আরেকটা সাইনবোর্ডে পেলাম। এটা যেটা বলছিলাম, এই কবরটি শেষ মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার কবর হবে। স্থানীয় লোকজনের বর্ণনা ও জনশ্রুতি অনুযায়ী মোগল আমলে কেরামতিয়া নামে এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব বা দরবেশ মসজিদটি সংস্কার করেন এবং তার মৃত্যুর পরে মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। এই কেরামতিয়া বড় মসজিদের কাছাকাছি কোনো দোকানপাট বা কিছু নেই। মসজিদ খুলতে বেশ খানিকটা সময় বাকি আছে। এই সময়টা কাটাতে আমি কতদূর হাঁটতে হবে আমি জানি না। মসজিদ থেকে বেরিয়ে বেশ খানিকটা হাঁটা লাগলো। এখানে এসে কিছু দোকানপাট পেয়েছি, তো এখানে বসে খানিকক্ষণ সময় কাটাচ্ছি। আর উইংস আগে খাইনি, ভালোই লাগছে। আর চা খেলাম, এখানকার চাগুলো অসাধারণ। ঢাকার মতো আমাদের 2 নম্বর দুধ বা কন্ডেন্স মিল্ক দিয়ে তৈরি না। চাটা খেয়ে এখন আবার এটা খাচ্ছি। এটা খেয়ে খানিকক্ষণ জিরাবো। মসজিদ খোলার সময় হলে ওখানে যে বাকিটা দেখানোর চেষ্টা করব। ছোট্ট একটা চা বিরতি দিয়ে আবার চলে আসলাম কেরামতিয়া বড় মসজিদের এদিকে। তো ওখানে বসে কিছু তথ্য জানতে পারলাম, যেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, এটা বাংলাদেশের শেষ রাস্তা। এই যে রাস্তাটা ধরে আমি হেঁটে যাচ্ছি, এই যে পাকা রাস্তাটা, এরপরে আর কোনো রাস্তা নেই। কারণ এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তো এখানে আর কোনো রাস্তা নেই, এরপরে আর বাংলাদেশের আর কিছু নেই। অর্থাৎ আমি বাংলাদেশের শেষ সীমায় দাঁড়িয়ে আছি। আর এই যে বাঁশের বিভিন্ন ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুক্রবারে এখানে প্রচুর দোকানপাট বসে। কারণ শুক্রবারে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট বা আশেপাশের এলাকার মানুষজন জুমার নামাজ আদায় করতে আসেন। এই যে রাস্তাটা, হ্যাঁ, হিসাবে এই রাস্তাটা হচ্ছে ভারতের। এবং এখানে বলেই দেওয়া হয়েছে, আবারও বারবার এই সাইনবোর্ডটা আছে, সাবধান, ভারতে প্রবেশ নিষেধ, কেউ প্রবেশ করিলে ইহার দায় দায়িত্ব মসজিদ কর্তৃপক্ষ বহন করিবে না। তো যাক, আমি যদি সামান্য যাই, আমি কিন্তু এই মুহূর্তে ভারতে আছি। এই যে বারসার দেখতে পাচ্ছেন, এখানে যা দেখা যাচ্ছে এগুলা সবই ভারতের। আর একটু ভিতরে যদি যাই, মসজিদটা এখান থেকে খুবই কাছে, অল্প একটু গেলেই মসজিদ। আর এই যে একটা সাদা বিল্ডিং মতো দেখা যাচ্ছে, এটা খুব সম্ভবত বিএসএফ সীমান্ত চৌকি। এই যে আপনারা এখানে কাঁটাতারও দেখা যাচ্ছে, জানি না এখানে দেখা যাচ্ছে নাকি, যদি একটু জুম করার চেষ্টা করি। এই যে এখানে কাঁটাতার দেখা যাচ্ছে, তো এগুলো হচ্ছে ভারতের অংশ। যাক, এই মুহূর্তে আমি আছি ভারতের মাটিতে। আর এখানে কোনো কাঁটাতার আছে, পিছনে খানিকক্ষণ গেলে কাঁটাতার আছে। ওখানে বিএসএফের সীমান্ত চৌকিও আছে, যদি ছোটোখাটো ব্যাপারে তারা কিছু বলে না। আর আমি এই যে হাঁটছি এখান দিয়ে, দেখতে পাচ্ছেন। আর একটু সামনে যদি যাই, এই আমি বাংলাদেশে প্রবেশ করলাম। আর এখানে বারবার করে সাইনবোর্ডটা দেওয়া আছে যে ভারতে কেউ প্রবেশ করলে নিজ দায়িত্বে করতে হবে। তো যাক, একদম ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রোড এটা। এখান থেকে যদি আমি একটা থুতু ফেলি, সেটাও ভারতে যেয়ে পড়বে। আর যে ডান দিকে, আমার ডান দিকে এখানে যা দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে ভারত। মসজিদের অজুখানাটা মসজিদ থেকে সামান্য দূরে, দেখতেই পাচ্ছেন এখানে অজুখানা, এবং এই হচ্ছে মসজিদ। যারা এখানে নামাজের নিয়তে আসবেন, দয়া করে স্যান্ডেল নিয়ে আসবেন, কারণ অজু করে ওখান পর্যন্ত যেতে না হলে একটু কষ্ট হয়ে যাবে। আমরা প্রবেশ করছি কেরামতিয়া বড় মসজিদে। এই যে অংশটা দেখলেন, এটা হচ্ছে মসজিদ সংস্কার হয়ে এই অবস্থায় আসার আগে যেটা ছিল সেই অংশটা। আর এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাচীন মসজিদ। অর্থাৎ এই মসজিদটা ছিল এটুকুই আগে, এটাকেই সংস্কার করে এখন অনেক বড় করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়ালে টাইলস দিয়ে লেখা আছে প্রাচীনকালের মসজিদ। তো এখানে গম্বুজ দেখতে পাচ্ছেন, মিনারাও দেখতে পাচ্ছেন। এটার ভিতরে কে কিভাবে নামাজ আদায় করতেন সে বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। কারো যদি জানা থাকে প্লিজ কমেন্টে জানাবেন।
এখনো দেখছেন কিছু কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আছে, এটা সংস্কার কাজ এখনো হয়তো চলছে। আর এটা হচ্ছে মসজিদের নিচতলা অর্থাৎ মূল কক্ষ। এই মসজিদে একসাথে প্রায় 2 থেকে 3 হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং জুমার দিনে সেটা ফুলফিল হয়েই যায়। মসজিদের সামনের দিকে যাচ্ছি। এখানে বাইরে কিন্তু প্রচুর গরম, কিন্তু তা সত্ত্বেও ভিতরে একটা আরামদায়ক শীতলতা আছে। যদিও এই মসজিদে কোনো এসি নেই, তবে ফ্যান আছে দেখতে পাচ্ছেন, 1-2টা ফ্যান চলছে। 2-1জন মুসল্লি আছেন, যে কারণে আমি ভিডিও করার সময় কোনো কথা বলিনি। এখন একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা মেহরাবটা দেখতে পাচ্ছেন, বেশ কারুকার্য খচিত, অনেকগুলা লেয়ার এবং পুরোটাই ছোট ছোট টাইলস দিয়ে সাজানো। আর এই গ্লাস ডোরের মতো যেটা, এটা হচ্ছে মসজিদের লাইব্রেরি, বা এখানে কোরআন শরীফ রাখা হয় বা বিভিন্ন ধর্মীয় পুস্তক রাখা হয়। দেখতে পাচ্ছেন আলো বাতাস চলার জন্য যথেষ্ট জানালা আছে, জানালাগুলো অনেক বড় বড় উইন্ডো, আর মাঝখানে বেশ অনেকগুলা পিলার আছে। এটি বর্তমানে দ্বিতল মসজিদ, দোতলা। আপনাদেরকে দোতলাটাও আমি দেখাবো একটু পরে। আর দেখুন পিলারগুলোর গায়েও কি সুন্দর করে বিভিন্ন রকম নকশা খোদাই করা আছে টাইলস দিয়ে। আর একটা আধুনিক মসজিদে যা থাকে, সামনে ইলেকট্রনিক ডিসপ্লে দেখতে পাচ্ছেন, যেখানে নামাজের সময়সূচি, সূর্যোদয়, সূর্যাস্ত, সেহর, ইফতার সমস্ত সময়সূচি দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আজকে আমার ভ্রমণটা ছিল 22শে এপ্রিল 2026। এখন আমি আবার মসজিদের গেটের দিকে যাচ্ছি। আগে কিন্তু এই মসজিদে ভারত এবং বাংলাদেশের মুসল্লিরা একসাথেই নামাজ আদায় করতেন। আমি এখন দোতলায় উঠছি। কিছুটা ঢালাই করা এবং কিছুটা লোহার সিঁড়ি। আমি উঠে এসেছি মসজিদের দোতলায়। দোতলাটাও আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই টাইলস দিয়ে ফ্লোর করা, আর দেয়ালে বিভিন্ন রকম মুরাল খোদাই করা আছে। থামগুলাতেও একই দেখতে পাচ্ছেন, বিভিন্ন নকশা করা। আর পশ্চিমের দেয়ালে দেখতে পাচ্ছেন পবিত্র কাবা শরীফের মুরাল। এছাড়া একটা মেহরাব আছে দোতলায়ও। আর নিচতলা যেমন পুরাটা কার্পেট খচিত, এখানে প্রথম 2-3 কাতারে কার্পেট আছে, এরপরে আর কার্পেট দেওয়া হয়নি। লাইব্রেরি অংশ আছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আগামীকালকে জুম্মাবার, তো জুমার জন্য মসজিদ প্রস্তুত করা হচ্ছে। একজন খাদেম সাহেব দেখলেন আপনারা, উনি পরিষ্কারের কাজে ব্যস্ত আছেন। এই হচ্ছে কেরামতিয়া বড় মসজিদ বা ভাঙ্গা মসজিদ, দোতলা। এটি এতই বর্ডার ঘেঁষা, এই যে কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে, দিস ইজ ইন্ডিয়া, আমরা আছি বাংলাদেশে। এখানে দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদের পুরানো সংস্কার হয়ে এই অবস্থায় আসার আগের দেয়াল বলে মনে হচ্ছে এগুলো। বাইরে কি এখানকার স্থানীয়? এই যে বারবার করে এই কথাটা বলা, ভারতে প্রবেশ নিষেধ, এটা কি জন্য? মানে ভারতের এটা কোন দিকে? ভারতের যে মানে কাঁঠাল গাছের দিকেই। তার মানে এই যে কাঁঠাল গাছের কথা ওনারা বললেন, এই পা দিলাম, দিস ইজ আই এম ইন ইন্ডিয়া নাও। গুড। হ্যাঁ, ভারতের মাটিতে খানিকক্ষণ দাঁড়িয়ে আছি। ভারতের অংশ থেকে আবার বাংলাদেশে প্রবেশ করলাম। এখন মসজিদের পাশ দিয়ে যাচ্ছি মসজিদের মেহরাবের দিকে। দেখতে পাচ্ছেন একদিকে শস্য ক্ষেত, সেটি পার হয়ে আমি চলে এসেছি মসজিদের মেহরাব অংশে। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট টাইলস দিয়ে বিভিন্ন রকম নকশা করা আছে, ইসলামিক নকশা। স্থানীয় লোকজনের বর্ণনা এবং কিছু জনশ্রুতি অনুযায়ী মোগল আমলে কেরামতিয়া নামে এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব বা দরবেশ মসজিদটি সংস্কার করেন এবং তার মৃত্যুর পরে মসজিদের পাশেই তাকে দাফন করা হয়, যেটি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি। তার নাম অনুসারেই মসজিদটি পরবর্তীকালে কেরামতিয়া মসজিদ নামে পরিচিতি লাভ করে।
এসব তথ্য মূলত লোকমুখে প্রচলিত বিশ্বাস, যার ঐতিহাসিক কোনো দলিল ভিত্তিক নিশ্চয়তা নেই। 1947 সালে দেশভাগের পর মসজিদটি ভারত এবং বাংলাদেশের সীমান্ত রেখার একেবারে 0 পয়েন্টে পড়ে যায়। 2011 সালে মসজিদটি পুনর্নির্মাণ এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। শুরুতে সীমান্ত আইন সংক্রান্ত কিছু জটিলতা ছিল, কারণ মসজিদটি একেবারেই সীমানায়। তো পরবর্তীকালে দুই দেশের প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে প্রায় কোটি টাকা ব্যয়ে মসজিদটি আধুনিক নকশায় দোতলা ভবন হিসাবে পুনর্নির্মাণ করা হয়। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায়। আর যদি ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন নতুন নতুন জায়গা পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন। এখানে এই ধরনের নিত্য নতুন কন্টেন্ট আমি দেখানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।